ট্যাক্সের 2022 সালে যে জেনারেল কোশ্চেন এসছে সিইউর আন্ডারে, সেই কোশ্চেনটা আর তার আনসার এখানে করা আছে। আমরা একটু জাস্ট গাইডিং টাইপের ভিডিও বানাবো এটা। তো একদম প্রথমে যে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে শর্ট নোটের, এবারে এসেছিল যেটা অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে আর পার্সন কাকে বলে, এটা নিয়ে আলোচনা করা দরকার লাগে না। অ্যাসেসমেন্ট ইয়ার ডেফিনেশন কত নম্বর ধারায় আছে রে বলো? এটা 2/31 এ আছে মনে আছে আমার। আর এটা কত নম্বর ধারা? অ্যাসেসমেন্ট ইয়ার সেকশন 229 এ অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে আর পার্সন কাকে বলে, এটা নিয়ে আমরা লিখবো। ফাইন। মেনশন এনি 5 ইনকাম হুইচ আর ফুললি এক্সেম্পট ফ্রম ট্যাক্স। দরকার হলে জুম করে দেখবে তোমরা। বলো 5টা ইনকাম বলো যেটা এক্সেম্পট ফ্রম ট্যাক্স। ইনকাম ট্যাক্সই দিতে হয় না। আমি একদম কথা বলবো, সরকারি লোকেদেরকে যেটা দেওয়া হয় রিটায়ারমেন্টের পরে, তাতে কখনো ট্যাক্স দিতে হয় না। ফাইন আইডিয়া। চলো লাইনে এসো, বলো এটা কি লেখা আছে? ডেথ কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি রিসিভড বাই গভর্নমেন্ট এমপ্লয়ি সেকশন 10(1) পাক্কা? বাই গভর্নমেন্ট এমপ্লয়ি, টেক কেয়ার। দেন কমিটেড পেনশন received by government employee section 10(1) section 10(1) তারপরে leave salary received by government employee on retirement section 10(10) কায়দা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ও একদম গভর্নমেন্ট এমপ্লয়ি মেরে দিই পুরোপুরি হবে। সেকেন্ড কথা এমএলএ এমপিদের মারবি। থার্ড কথা সুপ্রিম কোর্ট জাজকে মারবি। মারবি মানে মারবি, বুঝিস কোন মারা, বুঝিস তো এটা? বলো share of profit received by a partner from a firm. পার্টনারশিপ ফার্ম থেকে যদি কোনো পার্টনার কোনো টাকা পায়, তাকে ট্যাক্স দিতে হয় না, তার বদলে তার কে দেয়? ফার্ম নিজে দেয়। হ্যাঁ, আমি একটা কথা বলতাম না যে 10(2) তে আছে বোধহয়, হুপের বাচ্চারা টাকা দেয় ট্যাক্স দেবে না, হুপ ট্যাক্স দেবে। হুপের যে বাচ্চারা থাকবে না, বাচ্চা কাচ্চারা, হিন্দু আনরিপ্রেজেন্টেড ফ্যামিলি, সেটাও সেকশনের মধ্যে পড়ছে। ডেলি অ্যালাউন্স রিসিভ বাই এমএলএ। ফাইন, এই গল্প মিটে গেল। এগোচ্ছি আমরা, খুব বেশি সময় নষ্ট করবো না আমরা। এগোচ্ছি আমরা। সঞ্জীব an Indian citizen left India on appointment by government of Australia for the first time on 20th September 2022 to join his duty. চাকরির উদ্দেশ্যে এখান থেকে অস্ট্রেলিয়া চলে গেল ফার্স্ট টাইমের জন্য ওখানকার গভর্নমেন্টের কোন একটা কাজে। তাহলে তার আগের বছরের মধ্যে সে তো ইন্ডিয়াতে ছিল। অতএব 7/730 730/7 or 365/4 ওই রুলগুলো সব এখানে অ্যাপ্লিকেবল হয়ে যাবে, রাইট? During the previous year 2023-24 he came to India to visit, বাড়িতে কটা পোষা কুকুর ছিল তাকে দেখতে ও ভারতবর্ষে ফিরেছে। আর 175 দিন ইন্ডিয়াতে ছিল। 175 days। তাহলে প্রিভিয়াস ইয়ার 182 দিন হলো না, কিন্তু লেস দেন 182 হলো। কিন্তু তার আগে ক বছর পর্যন্ত সে ছিল কি? 4 বছর 365 সে ভারতবর্ষে থাকতো। তাহলে 365/4 কাজ করেছে। হ্যাঁ, আচ্ছা। ডিটারমাইন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ সঞ্জীব ফর দ্য ইয়ার 23-24। ওকে, এ বলছে কি আনসার কি বলছে? নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া, নন রেসিডেন্ট হয়ে গেছে। হি ফেলস টু স্যাটিসফাই দ্য কন্ডিশনস এক্সপ্লেইন 1B to 61 এর মধ্যে এক্সপ্লেনেশন 1B অফ সেকশন 61 এর মধ্যে এটাকে ও ফেল করছে বলে। কেন বলতো? 182 ডেজ নয় তাই জন্য। আর দেখুন বোধহয় 4 বছরের মধ্যে 365 দিন কমপ্লিট করিনি। হ্যাঁ, এমপ্লয়মেন্ট পারপাস হলো তো কোনটা না, 616 নট অ্যাপ্লিকেবল। তা বোঝা গেল যে সেই লোকটা কিন্তু 182 দিন ভারতবর্ষে ছিল না, এটুকু শিওর তো? কিন্তু এমপ্লয়মেন্ট পারপাসের জন্য গেলে তাকে 182 দিনই থাকতে হবে। 60 দিন থেকে 365/4 করো, এটা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। It is not applicable for him because he has been going abroad for employment purpose. তাহলে এমপ্লয়মেন্ট পারপাসের ক্ষেত্রে বলেছিল 60 দিনকে বাড়িয়ে কত ধরতে হবে? 182। ওকে, 182 দিন ওই বাড়তি শর্তটা পালন করতে পেরেছে। তার মানে বাংলা কথা হচ্ছে তার জন্য শুধুমাত্র প্রথম শর্তটা কাজ করবে, রাইট? যেহেতু stays in India for 175 during the previous year, that is less than 182 days, which is less than 182 days, he does not satisfy the basic condition of 61A. Okay,
তাহলে আমি চাকরি করার উদ্দেশ্যে যদি লন্ডনে যাই তাহলে 61C আমার জন্য কাজ করছে না, এটা মনে রাখো। কি বললাম? 616 কাজ করছে না। কখন কাজ করবে না? যখন If I employment purpose or as a crewman of a ship, আমি যদি ভারতবর্ষের বাইরে যাচ্ছি তাহলে হ্যাঁ, তাহলে কিন্তু আমার তাহলে 61C যেটা 60 প্লাস 365/4 or 180 to 120 প্লাস 360/4 এই কন্ডিশনটা কাজ না করে ডিরেক্টলি 182 দিকে থাকতে হবে, চলবে? তো হি বিকামস আ নন রেসিডেন্ট। পাক্কা? পরের কোশ্চেন কি ছিল বলো? পরের question। The following are the particulars of income Mr. A Pal প্রিভিয়াস ইয়ার 23-24 এর জন্য তোমাকে অনেকগুলো ইনকাম বলে দিয়েছে। তুমি এই ইনকামের মধ্যে এখন যেটা করতে চাইবে যে ইনকাম গুলোর মধ্যে টোটাল ইনকাম বার করে দাও। এক নম্বর পড়ি, করবো না করবো না? হ্যাঁ স্যার। বলো কি বলছে এটা? প্রফিট অফ 50,000 ফ্রম বিজনেস ইন নেপাল ডিপোজিটেড ইন দ্য ব্যাংক দেয়ারিন। নেপাল থেকে ব্যবসা করে সেখানকার ব্যাংকে জমা দিয়েছো। দ্য বিজনেস ইজ কন্ট্রোলড ফ্রম ইন্ডিয়া। বিজনেস ইজ Control from India। কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া। আমরা মনে করছিলাম যে মিস্টার পাল কিরকম রেসিডেন্ট রে? নট রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। তো মিস্টার পাল বাবু ছিলেন একজন রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। এই রেসপেক্টে তুমি বলো তার নেপালের ইনকামকে ট্যাক্সেবল করবে কি নন ট্যাক্সেবল করবে? আমরা বলবো এটা ট্যাক্সেবল হবে। আমরা কি বললাম এটা বল? Taxable। এটা ট্যাক্সেবল হবে বলে আমি প্লাস লিখছি, চলবে? হুম। আনসারটা এখান থেকে বানাচ্ছি, ঠিক আছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন লন্ডন বাট রিসিভড ইন ইন্ডিয়া 1 লাখ টাকা। লন্ডনের বাড়ি তোমার বাড়ি আছে, সেই বাড়ি ভাড়া দিয়ে আমি 1 লাখ টাকা এখানে ইন্ডিয়াতে রিসিভ করেছি। এনি ইনকাম রিসিভড ইন ইন্ডিয়া তো ট্যাক্সেবলই হবে, তাই এটাকে অ্যাড করে দেবো। ইনকাম ফ্রম এগ্রিকালচার ইন বাংলাদেশ রিসিভড দেয়ারিন। বাংলাদেশের ইনকাম বাংলাদেশে রিসিভ করেছে, তাহলে এটা অ্যাক্রুড আউটসাইড এন্ড রিসিভড আউটসাইড। যদি রেসিডেন্ট হতো তো এটাকে আমরা নিতাম, এটাকে আমরা ট্যাক্সেবল হতো। যেহেতু এটা ও নট অর্ডিনারি রেসিডেন্ট তাই এটা হবে না। এটা 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 কি হবে? এটা আসবে না। এটা কি বললাম? এটাকে আমরা নীল বলে লিখি, নাহলে পরে বুঝতে পারবো না কি হলো। তাহলে কেন হবে না বোঝা গেছে? হ্যাঁ, এটা বোথ আউটসাইড রিসিভড এন্ড অ্যাপ্রুভড দুটোই আউটসাইড আছে, তাই তো? ইনকাম 60,000 রুপিস ফ্রম বিজনেস ফ্রম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ইনকাম ইন্ডিয়াতে নিয়ে এসছো। আরে ইন্ডিয়াতে নিয়ে এসেছে, রিসিভড ইন ইন্ডিয়া। বিজনেস কন্ট্রোল ফ্রম শ্রীলঙ্কা দেখো, ইনকাম রিসিভড ইন ইন্ডিয়া। ইনকাম রিসিভড ইন ইন্ডিয়া, অ্যাক্রুড ইন ইন্ডিয়া, ইন অল কেসেস এটা ট্যাক্সেবল হয়। এটা কি করবো আমরা? এটা বি ট্যাক্সেবল হবে। তারপরে কি? 80,000 এটা then brought in India but out of past untaxed income earned in USA। আমি ভারত আগের একখানা আনট্যাক্সড ইনকাম ছিল, একটা শর্ত ছিল মনে পড়ছে তোদের, যেখানে রিসিভড লেটার কি বলেছিলাম? রিসিভ লেটার। আমি যদি ভারতবর্ষের অন্য কোনো পৃথিবীর অন্য দেশে থাকি, সেখানে ওই বছরের ইনকামটাকে ওই বছরে না এনে পরের বছরগুলোতে ইন্ডিয়াতে নিয়ে এলাম। ইন্ডিয়া গভর্নমেন্ট খুব চালাকি করলো, বলো তুমি পুরোনো টাকা নিয়ে এসো। কি বললো? তাহলে ইন্ডিয়াতে লাভ হয় না ক্ষতি হয়? কিসের লাভ হলো? ডলার আসছে, আমাদের ডলার রিজার্ভ বাড়বে। অতএব বিদেশের টাকা পুরোনো টাকা হলেও নিয়ে এসো। তখন ট্যাক্স দাওনি, ট্যাক্স দিয়ে এসো, দেখা দরকার নেই। পুরোনো টাকা ইন্ডিয়াতে আনলে তোমার ট্যাক্স দিতে হবে না। তো পুরোনো টাকা কি করেছে, আগে ট্যাক্স দেয়নি, এমন ট্যাক্স দিয়েছিলাম, ট্যাক্স দিইনি, অত কথা নেই। পুরোনো টাকা ব্রট ইন ইন্ডিয়া আউট অফ পাস্ট আনট্যাক্স ইনকাম, এটা তোমায় কোনো ট্যাক্স দিতে হবে না। পাক্কা? পরের অঙ্কটা ফ্রম দ্য চ্যাপ্টার আদার সোর্স থেকে, রাইট? দেখা যাক। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন compute income from Mrs. Sen for the assessment of that। উনি ডিভিডেন্ড পেয়েছেন ফ্রম ফরেন কোম্পানি। এটা কি ওএস হবে কি হবে না? হবে। শুধুমাত্র তুমি বার করে দাও ইনকাম ফ্রম আদার সোর্স, নাকি? ইনকাম ফ্রম আদার সোর্স বার করতে হবে। ওএস হলে নেবে, ওএস না হলে নেবে না। তাহলে এটা আমার ওএস এর মধ্যে পড়লো, এবং সেটা আমরা উত্তরেও দেখতে পাচ্ছি। আমি উত্তর যখন সামনে আছে একবার দেখিয়ে দিই, রাইট? বলো। এরপরে বলছে ফ্যামিলি পেনশন পেয়েছে 12,000 টাকা। না, আদার সোর্স হবে না। বলো। একদম হবে 12,000 টাকা, একদম 12,000 টাকা হবে।
কিন্তু 57 2A-তে 15,000 টাকা ছাড় হবে। বলে দিই একটু, এটা জানো না? কি বল যদি আমার কাছে ফ্যামিলি পেনশন হয়, আবার বলে রাখি এটা একটু শিখে রাখো, ফ্যামিলি পেনশন। দেন হোয়াট ইজ ফ্যামিলি পেনশন বাবু? মিসেস সেন যে বলছে না, মিসেস সেন, মিসেস বর্ণালী সেন, হ্যাঁ, এই বর্ণালী সেনের বর মরে গেছে, কেমন দিলাম? বর্ণালী সেনের, ওই জন্য তো একটা ফ্যামিলি পেনশন পাচ্ছে। ইয়ার কি নাকি তুই জানেন কি করে জানবো না মানে ফ্যামিলি পেনশন পাচ্ছে? এই ফ্যামিলি পেনশন পাচ্ছে 12,000 টাকা পার মান্থ। 12,000 টাকা 12,000 টাকা পার মান্থ হলে, আমি 12,000 টাকা পার মান্থে করলে আমার কত টাকা আসবে? 1,44,000 টাকা। 12 1,44,000, এখান থেকে লেস করে দাও 1/3 অফ 1,44,000 টাকা। হ্যাঁ, or maximum limit 15,000। জানো এবারে নির্মলা কি বলেছেন, এবারে সীতারামন কি বলেছেন, এবারে FM কি বলেছেন? বলেছে ইহা 15,000 হইতে বাড়িয়া 25,000 টাকা করা হইল কারেন্ট ইয়ার। এবার সেই যে বাজেট, সেই বাজারে যে ছুট বাড়ানো হয়েছে, তার মধ্যে ফ্যামিলি পেনশনকে 15,000-এর ছাড়টা বাড়িয়ে দরকার নেই আমাদের জন্য কত 15। এর মধ্যে কম কোনটা? সেকশনের নাম কত? 67। পাক্কা? বিয়োগ করে বলো 129,000। 129,000 হলো 1 লাখ না, 1,29,000 পাক্কা? তাহলে 1,39,000 এটা কি করে এসে বোঝা গেছে? এই টাকাটা হয়ে গেল। এবার বল, ইন্টারেস্ট রিসিভ ফ্রম ফিক্সড ডিপোজিট অফ ফ্রম SBI। ফিক্সড ডিপোজিটের থেকে কোনো ইনকাম করলে তার ট্যাক্সেবল হবে 1 টাকা হলে আর 10 টাকা পাক্কা? এটা পিওরলি ওএস এর আন্ডারে ট্যাক্সেবল হয়ে যাবে। ইন্টারেস্ট রিসিভ ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক, এইখানে কিন্তু 3,500 টাকা ছাড় আছে। তাহলে ইন্টারেস্ট পোস্ট অফিস সেভিংস ব্যাংকের জন্য, আর ব্যাংকের কোন সেভিংস থেকে অ্যাকাউন্ট থেকে যদি ইন্টারেস্ট পাও তাহলে TTA তে 10,000 টাকা ছাড় আছে পাক্কা? বাট এখানে 8,000 টাকা 6,000 টাকা মধ্যে এটা পড়ে টোটাল যোগ করলে এই টাকাটা তো টোটাল অ্যামাউন্ট পাক্কা? এটা বলছে মনে করা গেল মিসেস সেনের নামে যেন অ্যাকাউন্ট আছে, নিশ্চয়ই তাই থাকে। যদি জয়েন্ট নেমে থাকতো তাহলে 3.5 7,000 টাকা ছাপা যেত। পরের গল্পটা মজাদার গল্প আছে। হ্যাঁ, এই মিস্টার রতন, এই রতন নামগুলো খুব বড় হয়। একটা রতনকে তোরা চিনিস তো? তো তিনি দান ধ্যান করেন, তাই কিছু ছাড় চাইছেন। সেই ছাড়ের সেকশন হচ্ছে 80G, সেই হিসেবটা করে দাও যে 80G-তে তিনি কিভাবে ছাড় করেন পাক্কা? তাহলে 80G ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কিন্তু 22 সালে এসছে, নেক্সট ইয়ারও আসবে, তারপর বছর আসবে, এভরি ইয়ারে প্রায় 80G আসবে আমাদের। হ্যাঁ, এই মজার জিনিস এটা। তিনি ন্যাশনাল ডিফেন্স ফান্ডে টাকা দিয়েছেন, টাকা দিয়েছেন। এটা কি উইথ সিলিং এ পড়ে না উইদাউট সিলিং এ পড়ে? এটা উইদাউট সিলিং। হ্যাঁ, ডিফেন্স ফান্ড, ন্যাশনাল ডিফেন্স ফান্ড ভারতবর্ষ সিলিং করে আটকাবে? ভাই যত টাকা দিবি দে, ছাড়ের পরিমাণ কত হবে? 100%। দেখে নাও, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড 100%, পুরো 20,000 টাকা ছাড় দিল। ডান? হ্যাঁ, এটা উইদাউট পড়ে। একটু বলবি তো ওখান থেকে আমাকে একটু পরে। ডোনেশন টু প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, এটা ভি উইদাউট এনি সিলিং 100% ক্যাটাগরি। দেখো 80G-তে দুটো ভাগ আছে, উইথ সিলিং, উইদাউট সিলিং। এবং এই দুটো ভাগের মধ্যে আবার কেউ 100% ছাড় হবে, কেউ 50% ছাড় হবে। রাইট? আমরা শুধু 50% কটা মনে রাখলে না 100% কটা মনে রাখলে বাকিগুলো 50% হয় বলে মনে করছিলাম। মনে আছে গল্প করেছিলাম আমি যখন 5টা 50% মনে রেখে দেবো। আমি আর ওই কাজ করতে যাচ্ছি, তাহলে আমি দেরি হয়ে যাবে। আমাদের 80G ভিডিও দেখে নেওয়া যেতে পারে ইচ্ছা করলে। ডোনেশন টু জওহরলাল নেহেরু মেমোরিয়াল ফান্ড, এখন আর শোনো ওই নেহেরু বংশের উপরে ছাড়টার গুণ কমে গেছে। জওহরলাল নেহেরুর মেমোরিয়াল ফান্ড ডাজ নট কোয়ালিফাই ফর ডিডাকশন, এতে কোনো ছাড়ই পাওয়া যাবে না। তাহলে জওহরলালকে টুপি পরে থাকেন দেখেছিস তো? না, ওটা উঠে গেছে। হ্যাঁ, এটা ডিডাকশনের জন্য উঠে গেছে রিসেন্ট পাস্টে, তখনকার যুগে ছিল। হ্যাঁ, বলেছি এখন পাওয়া যাচ্ছে না এটা।
আর বলো ডোনেশন টু নোটিফাইড টেম্পল, কোন টেম্পলে তুমি ছাড় দিয়েছো, ইয়ে করেছো। এই যে বলেছিলাম তোদেরকে গল্প করতে গিয়ে মনে আছে যে বিড়লারা বিড়লা মন্দির বানিয়ে রেখেছে, তো ওখানে একটা বিড়লা মন্দির কেন হয়েছে এত সুন্দর, দেখেছিস তো কোন দিঘাটে আছে, যাসনি? চল একদিন সাইকেল করে যাও, তাহলে ওইখানে বিড়লা মন্দির, বিউটিফুল মন্দির। তো ওইখানে ওই মন্দির বানাতে বিড়লারা কেন টাকা দিয়েছে জানিস? কারণ ওরা ওর 50% টাকা যত টাকা খরচা করবে ওই অনেক ট্রাস্ট বানানো হয় মন্দিরের নামে, রাধা গোবিন্দ জিউ ট্রাস্ট, ওই ট্রাস্টে আমরা যে টাকা দেবে তার 50% টাকা ছাড় পাবে ট্যাক্সে। তাহলে দিয়েছে কত? ভাগ 2 দিয়ে ভাগ করলে কত হলো? 15,500 টাকা এখানে ছাড়ের পরিমাণ। তো ছাড়ের মোট পরিমাণ কত হলো? রাইট। 67.5 কিন্তু একটা কথা মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, শোনো আইডিয়াটা বলি। এই ভদ্রলোকের কিন্তু একটা কথা মনে রাখো, এইটা কিন্তু উইথ সিলিং আছে। মন্দির টন্দিরে দান করলে যে বিষয়গুলো আছে সেটা কিন্তু উইথ সিলিং, সেটা উইদাউট সিলিং হবে না। উইথ সিলিং এর কথা মনে আছে কারোর? 10% এজিটিআই, ওই 10% এজিটিআই, অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকামকে এজিটিআই বলে। In case of donation to notified temple for renovation, maximum qualifying amount is 41,000. ওর হওয়ার কথা ছিল ম্যাক্সিমাম 41,000। কেন 41,000 হবে? কেন 41,000 হবে? ওই বল কেন 41,000 হবে? কারণ 10% অফ ইজিটিআই পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এটা খুব মজার কথাবার্তা, বোঝা যাচ্ছে না কথাটা? বুঝে ফেলছি কি? আবার বলি, এই যে আমি মন্দিরে টাকা দিলাম, ও কোথায় টাকা দিলাম বলো? এটা একটা বিউটিফুল মন্দির, রাইট? এই মন্দিরে আমি কত টাকা দিয়েছি এখনো পর্যন্ত? 31,000 রুপিস দিলাম। তাহলে ভাই 31,000 রুপিস কি আমার এজিটিআই 10% কিনা? দেখো সেটা আগে, সেটা দেখো। তাহলে আমি বার করলাম 10% অফ এজিটিআই। তাহলে ভাই আগে এজিটিআই বার করো। এজিটিআই বার করতে গেলে নিশ্চয়ই তোমার প্রথমে জিটিআই দরকার, গ্রস টোটাল ইনকাম দরকার। সেখান থেকে সবগুলো বাদ দেবে এক্সেপ্টিং এটিজি, সব 80 বাদ দেবে, সব 80 বাদ দেবে এক্সেপ্টিং কি? তো দেখো ওর কোনো টোটাল ইনকাম দিয়েছে কিনা। ওর রতন টাটা হ্যাজ জিটিআই ইজ 485, কত? 485,000 হচ্ছে জিটিআই। হ্যাঁ, এখান থেকে বিয়োগ করো, এই যে আমরা এটিজি হিসেব করছি এটা নয়, এটা ছাড়া আর কোনো ছাড় আছে কিনা? 75,000 আন্ডার সেকশন 76 তে ছাড় আছে। তাহলে এখান থেকে আমি কি করব? 75,000 মাইনাস করে দেবো। করলে যেটা হলো সেটা হলো 4,10,000 টাকা। ভাই এর 10% করো, করলে হলো কত? 41,000 টাকা। 41,000 চেয়ে আমি দিয়েছি কত? ডোনেশন কত আছে? ডোনেশন কত আছে বলো? 31,000। এর মধ্যে কম কোনটা আছে? সো কোয়ালিফাই করে গেল। যদি আমি 51,000 দিতাম তাহলে এটা দাঁড়ানো 21,000 টাকা হতো। এই যে কোয়ালিফাই হলো, এটা মানে ডোনেশন, এটা কোয়ালিফাইং হলো, এটা আমরা বলি কোয়ালিফাইং অ্যামাউন্ট ইজ 30,000। কোয়ালিফাইং অ্যামাউন্ট ইজ কত? 31,000। কত হলো বলো? সরি একটা শূন্য বাড়িয়ে দিয়েছি, 31,000, রাইট? তো তোমার এবার দেখো যে কোয়ালিফাইং অ্যামাউন্টের মধ্যে তো পড়ে গেল, ওই ডোনেশনটা পড়ে গেল। এটা 50% না 100% গল্প। ইটস আ স্টোরি অফ 50%। তাই এটা হলো 15,500 টাকা। একদম পরিষ্কার লাগছে একদম। তাহলে এটা যদি 15,500 টাকা হয় তাহলে সেই 15,500 টাকা নিয়ে আমি বানিয়ে বললাম, শোনো এটি জিতে আমি মুখ ছাড় পাবো 67,500। চলবে একদম? তো এরপরের অঙ্কটা বিজনেস অ্যান্ড প্রফেশন। ওকে, এরপরে বিজনেসের অঙ্কটা করবো। তো দেখা যাক। মিস্টার এস দাস সাবমিটস দ্য ফলোইং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। উনি অনেক কষ্ট করে উত্তর দিয়ে বলছেন, শোনো আমার বেশি লাভ হয়নি, মাত্র 50,000 টাকা লাভ হয়েছে। কে বললো? সমীর দাস বাবু বলছেন যে আই ডোন্ট হ্যাভ মাচ ইনকাম। ভাই মাত্র 50,000 টাকা প্রফিট হয়েছে। তখন ইনকাম ট্যাক্স টাকা নিয়ে কিছু পোস্টমর্টেম করবে, রাইট? আর এই 50,000 টাকা দিয়ে ডেড বডি দিয়ে শুরু করলো কে? ইনকাম ট্যাক্স। তো নেট প্রফিট অ্যাজ পার পিএল 50,000 রুপিস দিয়ে স্টার্ট করলাম। আর এখান থেকে কেটে কুটে আমরা কিছু অ্যাড করবো আর কিছু চলবে। তো চলো কি করা যায় দেখা যাক। কিছু খরচা আছে যেটা ইনকাম ট্যাক্স মানে না, সেগুলোকে তুমি অ্যাড করে দেবে। সেসব তো শিখেছি না আমরা। একটা করে খরচা মাপতে যাবো। দেখো পারচেজ কত টাকা দেখানো আছে? 3,50,000 জোরে 3,50,000।
এর মধ্যে কি বলা আছে যে এর মধ্যে তার বউয়ের শাড়িটাও কেনা আছে? যদি থাকতো তাহলে সেটা মাইনাস করে দিতাম। হ্যাঁ কি রে বাচ্চা? কিন্তু আদারওয়াইজ পারচেজ ইজ পারচেজ, ইট ইজ পিওরলি অ্যান্ড এক্সক্লুসিভলি ইনসিডেন্টাল টু বিজনেস, ফাইন। সো এটা অ্যালাউড হয়ে গেল, এটা অ্যালাউড হয়ে গেল বলে ঠিক মেনে দিলাম। স্যালারি তো দিতেই হবে, স্যালারি কি আরে বাপ, স্যালারি ইনক্লুড 6000 পেড টু মিস্টার দাস। নিজের নামে নিজে 6000 টাকা ছেড়ে দিয়েছে, মাসে 500 টাকা করে স্যালারি মারে, তাহলে ইয়া তো ওই স্যালারি নয়, তাই না? স্যালারি মালিককে যেটা দিয়েছো এটা কিন্তু অরিজিনালি অ্যালাউড স্যালারি না। তো এটার মধ্যে কি হয়ে গেল, 6000 টাকা ডিসঅ্যালাউড হয়ে গেল, তাহলে এটা অ্যাড হয়ে গেল। তুমি দেখো ওরা কি করেছে, স্যালারি 6000 টাকা অ্যাড করেছে, স্যালারি টু প্রফিट চলবে। হ্যাঁ স্যার। इसके बाद क्या हुआ, ডিপ্রিসিয়েশন অলওয়েজ অ্যাড করে দেবে, স্ট্রিটেড সেপারেটলি বলে ডিপ্রিসিয়েশনটা তুমি অলওয়েজ অ্যাড করবে। তাহলে ডিপ্রিসিয়েশন কত টাকা, 22000 টাকা, 22000। আমি 22000 টাকা অ্যাড করেছি, এখানে ঠিক মেরে দিলাম। হ্যাঁ শিখতে কারো কোনো অসুবিধা হচ্ছে না স্যার। এসো, অ্যাডভার্টাইজমেন্ট আছে কত টাকা, 30000। 30000 টাকা। কোন স্টোরি আছে, এখানে লাইনটা ধরলে নিচে স্টোরি খুঁজবে, স্টোরিতে কুছ না আছে, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া তো ব্যবসা হবে না। সুতরাং এটা অ্যালাউড খরচা, এটা কোনো অ্যাড নেই, রাইট। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স সর্বনাশ করেছে, ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স এন্ড দিস টাইপ অফ ট্যাক্স ইজ অলওয়েজ ইনঅ্যাডমিসিবল। ইনঅ্যাডমিসিবল মিন্স ইউ হ্যাভ টু অ্যাড ইট ব্যাক, যোগ করতে হবে। দেখো প্রভিশন ফর ইনকাম ট্যাক্স ওটা যোগ করেছে, ক্লিয়ার। হ্যাঁ স্যার। প্রভিশন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম কার লাইফ মালিকের লাইফ মরে গেলে কে টাকা পাবে, ও যে মালিক পাবে, মালিক মরে গেলে মালিক টাকা পাবে। মিস্টার দাস এস দাস মারা গেল, মিস্টার এস দাস মারা গেল, সুশোভন দাস, তো টাকা পেলো তার বউ সুস্মিতা দাস, তাহলে এটা তাদের ব্যক্তিগত খরচা, রাইট। তো এটা ইট ইজ অলসো পার্সোনাল ইন নেচার, এটা পার্সোনাল ইন নেচার করে এটাকে অ্যাড করে দেবে। তো এটা করলাম, তার সঙ্গে এটা করলাম, চলবে। হ্যাঁ স্যার। দেন এসো পরের লাইনে কি লেখা আছে, এটা প্রভিশন ফর ব্যাড ডেট। প্রভিশন ফর ব্যাড ডেট, রাইট। এটা তো তুমি মনে মনে করছো ভাই আমি 1000 টাকা পাবো না, তো এরকম তারপরে একদিন মনে করলে 4000 টাকা পাবো না, তো ইনকাম ট্যাক্স তো কে ঘাবড়ে যাবে। এটা তো প্রভিশন মানে কি, ইট ইজ এট দ্য ডিসিশন, এট দ্য ডিসক্রিপশন, যে এসটা মনে করছে ভাই হতে পারে, এটা কোনো অ্যাকচুয়াল লস নয়। সো এটা কোনো ভাবে অ্যাডমিশন হতে পারে না, এটা ইনঅ্যাডমিশন করে দিয়ে তুমি কি করলে, এটা এখানে 1000 টাকা অ্যাড করে দেবে, রাইট। इसके बाद क्या ऑर्डर लिया বলো, এরপর ব্যাড ডেট অনুমান করো, ব্যাড ডেট সংক্রান্ত যাবতীয় যে পদ্ধতি রুলগুলো আছে সেই রুলগুলো ফলো করে এটা অ্যাডমিসিবল হয়ে গেল, অনুমান করে দেয়। যখন ব্যাড ডেট নিয়ে কোনো নিচে কিছু বলা থাকবে না, তখন মনে করবো যে ইহা অ্যাজ পার দ্য কন্ডিশন স্যাটিসফাইড, ফাইন। তাহলে ব্যাড ডেট ইজ অ্যালাউড করে দিলাম, ব্যাড ডেট ইজ অ্যালাউড, এটাকে অ্যালাউড করে দিলাম, ব্যাড ডেটটাকে আমরা অ্যালাউড করে দিলাম। তাহলে অ্যালাউড করেছিলাম অ্যাডভার্টাইজমেন্ট কে, পারচেজ কে, কমপ্লিট লেভেলে। ফির ইন্টার্ন ক্যাপ, এটা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, এটা কি অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, লাভ এটা পিএল এর পার্টই না, ইন্টারেস্ট ক্যাপিটাল কিসের পার্ট, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের পার্ট, কিসের পার্ট বলো, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের পার্ট। কোন জিনিসকে তুমি নিশ্চয়ই ভাবে পিএল এ ঢুকিয়ে দিয়ে প্রফিটকে কমিয়ে রেখেছো, তো ইন্ডিয়া ওটা মানবে না, এটা এখানে নেবে এবং এখানে অ্যাড করে দেবে, পাক্কা। তো ये भी ऐड हो गए बा। এসো পরেরটা বলছি। হ্যাঁ, লিগ্যাল এক্সপেন্সেস ছিল কত টাকা, 6000 টাকা ছিল লিগ্যাল এক্সপেন্সেস, 6000 টাকা ছিল লিগ্যাল এক্সপেন্সেস। ভাই ব্যবসাপত্র চালাতে গেলে লিগ্যাল খরচ করতে হয়, কিন্তু এই লিগ্যাল এক্সপেন্স নিয়ে ও একটা লাইন লিখেছে, লিগ্যাল এক্সপেন্সের মধ্যে 2000 টাকা পেনাল্টি দিতে হয়েছে। তো তুমি যখন তখন অন্যায় করবে, অপরাধ করবে, বাস উল্টো দিকে নিয়ে যাবে, ইয়েতে দাঁড়াবে না, বাসের জন্য পেনাল্টি খেয়েছো, জানিস বাসে দাঁড় করে পেনাল্টি এনে দেখেছিস? হ্যাঁ দেখিস, কলকাতা বাসে তুই সিগন্যাল ভেঙে ফেলেছিস, অথবা তুই যেখানে লোক তোলা যায় না সেখানে লোক তুলেছিস, তখন পুলিশ পেনাল্টি নেয় না, ফাইন না। তো ওই রকম ভাবে তুমি তো নিজে ইনফ্রিজ করছো, নিজে অন্যায় অপরাধ করে ফাইন দিয়ে যাচ্ছ, আর ইনকাম ট্যাক্স বলছে কিনা আমি তোমাকে ছাড় দিয়ে দেবো, সব হবে না।
তাহলে এখানে এই 6,000-এর মধ্যে 4,000 টাকা অ্যালাউড আর 2,000 টাকা ডিসঅ্যালাউড। এই 2,000 টাকা যে ডিসঅ্যালাউড হলো সেটাকে আমরা এখানে যোগ করে দিলাম। বুঝছো কথা বলছো? এটা আমি মনে করলাম এটা কিন্তু ইনফ্রিজমেন্ট অফ ল করে, এই নয় যে অন্য কোনো সাধারণ বিষয়ের উপরে তুমি ট্যাক্স তোমার কাছে পেনাল্টি পড়েছে। এখনো পর্যন্ত এই পর্যন্ত হলো, তাই তো? এবার এসো যে আর কি কি বক্তব্য আছে। ডান দিকে কি আছে? ওপেনিং স্টক ক্লোজিং স্টকে যদি কোনো গল্প না থাকে এটা অ্যালাউড। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট আদার সোর্স, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট এটাকে আবার ইনকাম দিকে দেখে রেখেছো। তোমার তো একটা হেড নয় রে বাবা, তোমার কটা হেড? পঞ্চানন, পাঁচটা বাবা পঞ্চানন মিষ্টির দোকান, তাহলে ওখানে 5টা মাথা আছে। আর সেখানে আমরা কিনা সবগুলোকে একটা মাথায় ঢুকিয়ে দিচ্ছিলাম। তাহলে দিস ইজ ইওর ওএস, দিস ইজ ইওর ওএস মাথা। এই মাথাটার নাম কি? আগে কি দেখাতাম? 5টা, এখন আজকে পাঁচটা পাতা করে দিয়েছি। ওকে, 55 নিয়ে আসতো, 55 তলা বলে, 55 তলা। কোন লোকের নাম পাঞ্জা, শিব ঠাকুরের অপর নাম 55, তাই? আচ্ছা তাই। ব্রহ্মার তো 3টে মাথা না? ব্রহ্মার 3টে, 55, হ্যাঁ ব্রহ্মার 4টে মাথা, তাই? আচ্ছা ঠিক আছে, চলো একদিনকে আমরা ব্রহ্মদত্ত আশ্রম গেছিস কোথাও? কোনদিন ব্রহ্মদত্ত আশ্রম? ওখানে নিয়ে যাবো পর্দায় নিয়ে। চলো 10,000 টাকা আদার সোর্স। এই 10,000 টাকা আদার সোর্সকে আমরা কি করব? আমরা এটাকে মাইনাস করে দেবো। এই ইনকামটা প্লাস না, এটা হবে মাইনাস, রাইট? তাহলে এই আইটেমগুলো সব হয়ে গেল। এবার নিচের গুলো সব হলো কিনা দেখ। ডেপ্রিসিয়েশন হবে 25,000 টাকা, আইটি অনুযায়ী তাহলে সেটাকে মাইনাস করবো, তাই এটা মাইনাস হয়ে গেল। এটা মাইনাস হয়ে গেল। এটা ডান আছে, দেখে নে স্যালারি অল দ্য থিংস ডান। আমার কাছে এইগুলো যোগ করে এলো 54,000, যোগ করলে 1,04,000 টাকা, সেখান থেকে এই দুটো বিয়োগ করলে 35,000 টাকা, বিয়োগ করলে 69,000 ইজ ইওর ইনকাম ফ্রম বিজনেস। পাক্কা? ব্যাড ডেট অ্যাকাউন্টটা যে আমরা ছাড় দিয়েছিলাম তার জন্য একটা নোট দিতে হয়, সেই নোটটা একটু শুনে রাখো। বলেছে ব্যাড ডেট অফ 5,000 written up in the accounts is allowed as deduction on the assumption that conditions sections 36(2) are fulfilled. আমি বলেছিলাম না, কন্ডিশন গুলো ফুলফিল করেছে বলে মনে করে নিয়ে এটাকে ছাড় করে দিবি, রাইট? পরের গল্পটা বলছে ডিসকাস দ্য অ্যাডমিসিবিলিটি অফ দি ফলোইং পেমেন্টস অফ অর এক্সপেন্সেস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। এইগুলোকে তুমি বলো, এই খরচাগুলোকে ওরা মানবে কি না মানবে? অ্যাডমিসিবল কি ইনঅ্যাডমিসিবল, এটাও কিন্তু আমরা বিজনেসের অঙ্ক। ভেরি গুড, দেখা যাক। এটা অরে আছে, দেখা যাক অরে কি দিয়ে। প্রভিশন ফর ব্যাড ডেট 14,000 টাকা, অ্যাডমিসিবল কি ইনঅ্যাডমিসিবল আমি পড়ে দিচ্ছি। আমি কোশ্চেন পড়বো, তুই আনসার পড়বি। ওকে স্যার, ঠিক আছে? পড়া যাচ্ছে? হ্যাঁ। প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট 14,000 টাকা, এটা অ্যাডমিসিবল কি ইনঅ্যাডমিসিবল? provision for bad debt and doubtful debts rupees 14,000 is not allowed as deduction. একটু আগে কি বললাম? প্রভিশন ইজ অ্যাট দ্য নাও, অ্যাড হয়ে গেল। অ্যাড কখন হয়? যখন admission হয় না। আর ভুলভাল বলবি না। আইডিয়াটা হচ্ছে এই যে আমি একটু বলা হয়ে গেছে, বারবার বলে লাভ নেই। ব্যাড ডেট 9,200 টাকা, অ্যাডমিসিবল কি নট অ্যাডমিসিবল? ব্যাড ডেট এটা অ্যাডমিসিবল যদি 36(2) এর কন্ডিশন ফুলফিল করে। পরেরটা বলো, পেমেন্ট 18,500 টাকা ইন ক্যাশ টু আ ক্রেডিটর, payment of rupees 18,500 in cash to creditor in a day is disallowed as per section 40A3 on the assumption that the payment is made to creditors against one bill. এবং এক্ষেত্রে একটা কথা মনে রাখো, এটা এক্সিডিং 10,000, হ্যাঁ এটা লিখলো না কেন কি জানেন? 10,000 টাকার বেশি, আগে ছিল 20,000 টাকা, এখন কত? 10,000 টাকার বেশি কাউকে তুমি পেমেন্ট করতে গেলে তোমাকে ক্যাশে টাকা দিলে হবে না। হ্যাঁ, এক্সিডিং রুপিস 10,000 রুপিস, ভাই 10,000 টাকার বেশি দিচ্ছ না, 8,500 টাকা, তাই তুমি পরেরটা বলো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ দ্য প্রোপ্রাইটার, ভাই ইট ইজ PL appropriation item, it is not allowed. Payment of interest on capital of proprietor of rupees 10,000 is disallowed. এটা একটু বলে দিচ্ছি আমি। ইন্টারেস্ট অন লোন 20,000 taken for the purpose of plant and machinery,
Interest on loan of 22,000 taken for purchase of plant and machinery is disallowed. Is disallowed On on the the assumption that such interest relates to the period from the date of taking the loan to the date on which such plant was first put into use. বারে বা মজা মজার কথা বলছি। এটা অ্যাডমিসিবল করা যায়, এটা ইনঅ্যাডমিসিবল করা যায়। এটা তোমার অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করছে। ভাই আমি প্ল্যান্ট মেশিনারি কি ফ্রিতে দিয়ে যাবে কেউ আমাকে? টাকা দরকার, কোম্পানি টাকা না থাকলে লোন নেবে না, আর লোন নিলে ইন্টারেস্টটা ইয়ে হবে না, অ্যালাউড। আমি বলবো এটা মনে করে না এটা অ্যালাউড, আমি বলবো এটা কি এটাকে অ্যালাউড করে দিলাম, সিম্পল। এটাকে আমরা অ্যালাউড করে দিয়ে গল্প শেষ করবো। তাহলে কখন ডিসঅ্যালাউড করা যায়? যখন ওই মেশিনটা ব্যবহারই হয়নি, কেনার পরে তুমি 2 বছর ফেলে রেখেছো, সেই সময়কার ইন্টারেস্টটা তোমাকে ওরা অ্যালাউ করবে না। তা এমন দিয়েছে পরে এরকম কথা ভাবতে যাবো কেন? আমি যখন স্পেসিফিক্যালি কিছু বলেনি তখন আমি এটাকে ভাববো না, আমি ভাববো যে এটা অ্যালাউড। পাক্কা? ডান? এসব পরের প্রশ্ন। বি পার্টে আমাকে ডেপ্রিসিয়েশন বার করতে বলবে, ডেপ্রিসিয়েশন বার করতে বলবে, এবং সেটা কত নম্বর সেকশনে? ডেপ্রিসিয়েশন কত সেকশন? 33 না 35? দেখো তো ডেপ্রিসিয়েশন দেখে নে। চলো, আমাকে দুটো ব্লক অফ অ্যাসেটসের কথা বলেছে, এবং এখানে বলেছে যে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ট্যাক্স অ্যালাউয়েবল অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন। ওকে, কত সেকশন? 32, সেকশন 32। হ্যাঁ, সেকশন 32 তে ডেপ্রিসিয়েশন কত হবে? এগোচ্ছি। দেখো, বিল্ডিং এর জন্য যেটা পড়ছি সেটা বিল্ডিং এর জন্য পড়ি, একসঙ্গে দুটো পড়ে কি লাভ করবো? বিল্ডিং ছিল কত? 6 লাখ টাকার ওপেনিং ব্যালেন্স, 6 লাখ, রাইট? এটা পারচেস করেছিলাম 2024 সালে, পারচেস করা হয়েছে আরো 4,000 টাকা, না ওপেনিং ব্যালেন্স ছিল 6 লাখ টাকা। 1 জানুয়ারি 2024 আমি 4 লাখ টাকার কিনেছি, বিচ মে আমি 2 লাখ টাকার বিক্রি করে দিয়েছি, আমার রেট অফ ডেপ্রিসিয়েশন আছে 5%, রাইট? অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন নট অ্যাপ্লিকেবল। এই কন্ডিশনে আমি বিল্ডিং এর গল্পটা করব। বিল্ডিং এর জন্য আমরা প্রথমে 6 লাখ টাকা দিয়ে কিনলাম, 4,000 টাকা, 6 টাকা ওপেনিং ব্যালেন্স ছিল। ডব্লিউডিবি বল, and purchase less এর 8 লাখ রইলো। 8 লাখের উপরে কত পার্সেন্ট করবি? 5%। অশান্তি করে ফেললাম। আমি যে নতুন মেশিনটা কিনেছি সেটা কত কিনেছি? 1 জানুয়ারিতে কিনেছি। হ্যাঁ, এটা কি 180 দিন ব্যবহার হয়েছে? ছিল না 180 দিনের গল্প? 180 দিন না হলে ওটা হাফ হয়ে যাবে। তাহলে আমি কি করব? এই যে 8 লাখ আছে, এটাকে দুটো ভাগে ভাগ করলাম। একটা 4 লাখ পুরনো বালা, একটা 4 লাখ নয়া বালা। হ্যাঁ, মনে আছে? এটার জন্য সিম্পল 5%, এটার জন্য 2.5%। যোগ করলে কত টাকা হলো? 30,000। ক্লিয়ার একদম? চলো এবার মেশিনারিকে নিয়ে পড়ি। মেশিনারিতে বল ওপেনিং ব্যালেন্স কত ছিল? 4 লাখ। লিখলাম 4 লাখ। মেশিনারিতে বল নতুন মেশিন পাবে কেনা, কত টাকা কেনা হয়েছে? 2 লাখ। 2 লাখ হলো কত? 6 লাখ। 6 লাখ। মেশিনারিতে বল ক টাকা সেল করে দেওয়া হয়েছে? 50,000। মাইনাস করে দিলাম 5 লাখ মাইনাস করে দিলাম। বলো এর ইন্টারেস্টটা কত টাকা হবে? এটা 15%। 15%। তুই দেখ ও কেন হয়েছে কবে? 1 জানুয়ারি 2023-এ। 1 জানুয়ারি 2023। আমাদের ডেট কবে? 1 জানুয়ারি 2023 হয়, আর আমাদের প্রিভিয়াস ইয়ার আছে 23-24। জুন সরি, জুন 1 জুন, সরি চোখে ছোট অনেক জুন দেখছি কেন? মনে হচ্ছে চুন। হ্যাঁ, জুনের সঙ্গে একটা গল্প আছে। চলো এগোই। তো ইট হ্যাজ বিন পারচেজড অন 1 জুন। সো তুমি কাউন্ট করো 1 জুন থেকে শুরু করে 31/3/24 পর্যন্ত কদিন হলো? 10 মাস। 180 দিন ক্রস। অতএব তুমি ফুল সো একটু আগে যেটা করতে হয়েছিল, দুটোকে ভাগ করতে হয়েছিল, এখানে ভাগ করার দরকার নেই। পুরোটার উপরে সিম্পল 30% মেরে দেবে, এই 50% মেরে দেবে। এই হলো অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার একদম? চলো এরপরের কোশ্চেনটা ছিল সেট আপ ক্যারি ফরওয়ার্ড নিয়ে, যেখানে ফলোইং আর দ্য পার্টিকুলারস অফ ইনকাম অ্যান্ড লসেস অফ মিস্টার মিত্র। ওর কিছু ইনকামও থাকবে, কিছু লসও থাকবে আন্ডার ডিফারেন্ট হেডস অফ ইনকাম
ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 জন্য ওটা যে আছে, তো কিরকম করে হবে দেবে ওটা দে, আনসারটা দে, কোথায় আনসার এইখান থেকে দিলে কি করে বুঝবো? গুড, আমি একটা লম্বা চাই স্টার্ট। পরেরটা দেখা যাচ্ছে যে এটা একটা সেট আপ ক্যারি ফরওয়ার্ডের একটা সেট আপ হবে। তো লোকটার কি থাকবে, শুধু প্রফিট নয় ভাই, প্রফিট সঙ্গে সঙ্গে আপনার লসও থাকবে, কিছু পজিটিভ ইনকাম কিছু নেগেটিভ ইনকাম থাকবে, সেটা নিয়ে বলছিলাম। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এ বি, লস ফ্রম ট্রান্সপোর্ট বিজনেস, স্পেকুলেশন বিজনেস, লং টার্ম ক্যাপিটাল লস সেল অফ বিল্ডিং করে, লং টার্ম ক্যাপিটাল গেইন সেল অফ গোল্ড করে, আর শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়েছে আর স্যালারি হয়েছে। আমরা বলি যে তোমার কটা হেড ছিল, 55 কটা হেড ছিল বলো? 5টা আনন, পঞ্চযুক্ত আনন। আনন মানে কি? মাথা না, ভুলবার কথা বলিস না, মুখ। ওকে ওকে বলে 55 তলা। যতটুকু মনে হয় পাটনাগ্রামে একটা 55 তলা আছে, যতটুকু মনে পড়ছে আমার। এসো এদিকে এসো। তাহলে আমার কাছে 1 নম্বর হেডের নাম ছিল স্যালারি হেড। হ্যাঁ, এটা আমার হেড নাম্বার 1, এটা আমাদের হেড নাম্বার 1। তাহলে এটা দিয়ে আমরা শুরু করব। তাহলে একদম প্রথমে লিখলাম ইনকাম ফ্রম স্যালারি। দেখ, একটা সিকোয়েন্সে লেখা বুদ্ধিমান লোকের কাজ। আমি প্রথমে স্যালারি, তারপর হাউস প্রপার্টি, তারপরে বিজনেস, তারপরে ক্যাপিটাল গেইন, লিখে যাব। ওকে, ইনকাম ফ্রম স্যালারি আনসারে বললো 25,000 টাকা। কোনো সমস্যা বলো? তাহলে এখান থেকে এইটা হয়ে গেল, আর এখান থেকে এটা 25,000 টাকা নিলাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ক্লিয়ার? তারপরটা বল কি আছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নেবো এবার আমরা। আর হাউস প্রপার্টিতে একটা নয়, দুখানা হাউস আছে আমাদের। হ্যাঁ, এবং দুটোতে মধ্যে একটা আছে মাইনাস, একটা আছে প্লাস। তাহলে ভাই 10,000 টাকা লিখলাম, একটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে একটা হেডিং দিলাম। তার আন্ডারে এ 10,000 টাকা, বি মাইনাস 15,000 টাকা। নেট করে কত হলো? এই 5,000 টাকা কি স্যালারির সঙ্গে অ্যাডজাস্ট করা যায়? ইয়েস, আপ টু 2 লাখ। 2 লাখ টাকা পর্যন্ত আমরা এইটাকে ভাগ করতে পারি, এটাকে অ্যাডজাস্ট করতে পারি। তাহলে আমার কাছে এখানে যদি 2 লাখ টাকার কম হয়েছে, কত টাকা হয়েছে? 5,000 টাকা হয়েছে। তাহলে 25 থেকে মাইনাস করে এই মুহূর্তে আমার কাছে 20,000 টাকা পড়ে আছে। চললো? এটা বেটার যে এখান থেকে অ্যাডজাস্ট করে দেখিয়ে রাখা ভালো। কেন বলতো? যদি আমার কাছে আরো কোনো হাউস প্রপার্টি থাকতো, তাহলে এটা আগেই নীল করে দিতাম। বুঝতে পারলাম? মানে আরেকটুখানি ঘুরিয়ে বলি। মনে করো 25,000 টাকা মাইনাস হয়েছে, তাহলে এখান থেকে করে আমি অলরেডি 25 করে বিয়ে করে শুরু করে দিতাম। ওইটাকে দিয়ে আর কাউকে অ্যাডজাস্ট করতাম না। এসো পরেটা যাচ্ছি। যাকে ট্রান্সপোর্ট বিজনেস থেকে লাভ হয়েছে 30,000 টাকা, লস হয়েছে 30,000 টাকা, রাইট? এটা হলো নর্মাল বিজনেস, নন স্পেকুলেটিভ বিজনেস। এটা কি বিজনেস? নন স্পেকুলেটিভ বিজনেস। কত টাকা হয়েছে? 30,000 টাকা প্রফিট। প্রফিট হলে তো সেটা কোনো কোশ্চেন আসছে না। ও লস হয়েছে না? লস করলে কি হবে? তাহলে নন স্পেকুলেটিভ বিজনেসে যে টাকাটা লস আছে, নন স্পেকুলেটিভ বিজনেস, এটা কি বিজনেস বলো? নন স্পেকুলেটিভ বিজনেসে যদি কোনো লাভ লস থাকে, সেই লসটাকে কি থেকে অ্যাডজাস্ট করতে পারতাম? খোঁজো, তাদের করে খোঁজো। বলিস না, এটা হলে আমরা খুঁজতে শুরু করবো যে দেখি স্পেকুলেটিভ প্রফিট আছে কিনা, নন স্পেকুলেটিভ প্রফিট আছে কিনা, অন্য কোনো নন স্পেকুলেটিভ প্রফিট আছে কিনা দেখবো। তো দেখলাম এই অঙ্কটাতে আর কোনো নন স্পেকুলেটিভ প্রফিট দেয়নি। এক্সামে কিন্তু পেতে পারো যে আমার এই ট্রান্সপোর্ট বিজনেসে লস খেয়েছিলাম, আর ক্লোথ বিজনেসে লাভ আছে, তখন ইউ ক্যান অ্যাডজাস্ট। সোলং এটা নন অ্যাডজাস্টেবল, এটা সেট আপ করা গেল না। যখন সেট আপ করা গেল না, তখন এটাকে ক্যারি ফরওয়ার্ড করা যাবে। এটা কোথায় যাবে? এখন ক্লিয়ার? বলো। আফটার 8 ইয়ার্স লস ফ্রম স্পেকুলেশন বিজনেস। ও ফাটকাবাজি করেছে, আলুর দাম 50 টাকা হয় বলে কিনেছিল, কিনে 20 টাকা হয়ে গেছে, ভাবতে থাকবে। তখন আমি বললাম তোমার কাছে একটা লস হয়ে গেছে 20,000 টাকা স্পেকুলেশন লস। স্পেকুলেশন লস কার থেকে অ্যাডজাস্ট করা যায়? অনলি স্পেকু প্রফিট থেকে। যেমন নন স্পেকুলেশন লস ইচ্ছা করলে স্পেকু প্রফিট আর নন স্পেকু প্রফিট দুটো থেকে ইউজ করতে পারতাম। কি বললাম?
হ্যাঁ, এটার জন্য কিন্তু আমার দুখানা বাটি ছিল, হুম এই দুটো যে কোনো জায়গা থেকে করতে পারতাম। হুম কিন্তু স্পেকুলেশন লস অনলি স্পেকু প্রফিট চাই, কি চাই? only specu profit অনলি স্পেকু প্রফিট থেকে করতে হবে, বাট স্পেকু প্রফিট খোঁজো ভাই, সিস্টেমে কোনো স্পেকু প্রফিট দেয়নি। না যদি দিত তাহলে অ্যাডজাস্ট করতাম, হুম যদি দেয়নি, হ্যাঁ এক্সাম এরকমই আসবে, কোনো কথা নেই, হয়তো এবারে দিল, হুম তখন তুমি যেহেতু এটা করা গেল না, তাই এটা বি ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল, হুম তাহলে সিস্টেমে এই দুটো একটা এলো না, হুম এই দুটো একটাও এখানে এলো না এলো না, এই লস দুটো ক্যারি ফরওয়ার্ডের জন্য পরের বছরের জন্য বসে রইল, চলবে? হ্যাঁ এবার এসো লং টার্ম ক্যাপিটাল গেইন, এবার ক্যাপিটাল গেইন হেডিং। তো তোমার কাছে লং টার্ম ক্যাপিটাল গেনে তোমার কি হয়েছিল? লস Loss. হয়েছিল, আর গোল্ড বিক্রি করে লাভ লাভ হয়েছিল। তা ভাই এই দুটো লাভ লসকে অ্যাডজাস্ট করে দিই, হুম রাইট? হুম তো একটা ছিল 40,000 টাকা প্রফিট হুম আর 46,000 টাকা লস, তাই তো? মাইনাস 6,000 ইচ্ছা করে এটা আগে দেখো, এটা পরে দেখো, এটা বেকার কোথায় তাই জানি। এই 6,000 টাকাটা আমার, হুম 6,000 টাকা আমার কাছে এখন পর্যন্ত লস আছে, 6,000 টাকা এখন আমার কাছে Loss loss আছে। এবার আয় শর্ট টার্ম ক্যাপিটাল লস আছে আরো 4,000, শর্ট টার্ম ক্যাপিটাল লস আছে, আর 4,000 তাহলে এক অশান্তি হয়ে গেল। ওই 6,000 টাকাটা আমি ক্যারি ফরওয়ার্ড করে যাবো, হুম এই 6,000 টাকাটা আমি ক্যারি ফরওয়ার্ড করে দিলাম, হুম আর এই 4,000 টাকাটা ক্যারি ফরওয়ার্ড করে দিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে 10,000 টাকা ক্যারি ফরওয়ার্ড হলো। কথা বুঝেছি? হ্যাঁ কারণ এখানে অনেক প্রশ্ন আছে, যদি তুমি শেয়ার বিক্রি করতে, সেখানে কত কত এই শর্ট টার্ম ক্যাপিটাল লসটা কি থেকে এসেছে তা বলে যায়নি। হুম যাই হোক, তার মানে দেখা গেল ওর এই যে 20,000 টাকায় ওর নেট লেভেলে ইনকাম হয়ে গেল। হুম কারো কোনো বুঝতে অসুবিধে? না স্যার আমার রিপিট করা দরকার নেই। না স্যার হেড কত রকম হয়? 55, একটা স্যালারি হেড, একটা হাউস হাউস প্রপার্টি থেকে নেট করলাম, 5,000 টাকা মাইনাস করলাম, খুশ হয়ে যাবে অঙ্ক দিয়েছে, হুম অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট মনে দেয়নি। হুম তোমাকে যেমনি এখানে ওইটা দিয়েছে, কি কি দিয়েছে রে? বিজনেস না? বিজনেস হ্যাঁ, এরা যখন এখানে ক্যাপিটাল গেইনটাকে এখানে দেখালাম, ইচ্ছা করলে বিজনেসটাকে এখানে দেখাতে পারি, পাশাপাশি লিখে দেবো, যেটা এটা হয়ে যাবে কোথায়? এই কোশ্চেনের মধ্যে তো সিএফ লিখে দিলে হবে না, তখন তোমাকে নিচে লিখতে হবে যে বিজনেস ট্রান্সফার বিজনেসের এটা এটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে, এটা ক্যারি ফরওয়ার্ড হবে স্পেকুলেশন বিজনেস, আর ক্যাপিটাল গেনেরটা দুটো আলাদা আলাদা ধারা করে ক্যাপিটাল গেন হবে। এরকম 10,000 টাকা ডাইরেক্টলি ক্যারি ফরওয়ার্ড হবে না, হুম একবার 6 যাবে আলাদা করে, আবার একবার 4 যাবে আলাদা করে, কারণ পরের বছরে আবার ওরকম গল্প হবে। হুম ক্লিয়ার? হুম পরের অঙ্কটা কি বলছে দেখা যাক। পরের অঙ্কটাতে লোকটা অনেক টাকা পয়সা জমিয়েছে, লোকটা যখন টাকা পয়সা জমালো তখন 80C তে ছাড় পাবে। ওল্ড রেজিমে আমরা 80C তে ছাড় পাবো, 80C এর ছাড়ের পরিমাণ বার করে দাও। পরের অঙ্কটা রিগার্ডিং 80C, আগের অঙ্কটা ছিল রিগার্ডিং সেট অফ। 80C তে লোকটা কি ছাড় পেয়েছে, খুব স্পিডে পড়বে, এটা এত সোজা জিনিস। টাকা ভালো জায়গায় জমাও, হুম টাকা ভালো জায়গায় জমানোর মধ্যে প্রথম টাকার জমানোটা হচ্ছিল কোথায়? আরপিএফ এ জমা দিয়েছে, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে 32,000 টাকা জমা দিয়েছে, এটা পুরোপুরি ট্যাক্সেবল, পুরোপুরি আমার 80C আন্ডারে থাকবে, যদি কিনা 1.5 লাখের মধ্যে হয়তো। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে মাইনর চাইল্ডের জন্য, মাইনর সনের জন্য পলিসি ভ্যালু ছিল 2 লাখ টাকা, নেওয়া হয়েছে 2021 সালে, রাইট? 2 লাখ টাকার উপরে 10% পর্যন্ত তোমাকে অ্যালাউ করবে, তার আগে ছিল কিন্তু বেশি। ডেটগুলো দেখবে কোন কোন ডেট থেকে কত ছিল। এখনকার মডার্ন যে রুল আছে সেখানে বুঝে 10% অফ দ্যাট পলিসি ভ্যালু ইজ অ্যালাউয়েবল ফর সেকশন 80C। তো যেসব ওর কাছে এটা হলো যে এলআইসি প্রিমিয়াম মাইনাস ওয়ানের জন্য 10% অফ দি পলিসি ভ্যালুকে নিয়ে গিয়ে তুমি 20,000 টাকা লিখতে হবে, কারো কোনো অসুবিধা? না স্যার ভেরি গুড, চলো এগোচ্ছি আমরা। লাইফ এটা হয়ে গেল, এটা হয়ে গেল। Life insurance. লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড অন দ্য লাইফ অফ হিজ ফাদার, হুম বাবার জন্য দিয়েছে হুম না, ছেলে মেয়ে বউ এদের জন্য দেবে। মেয়ে মেয়ে মানে মেয়ে ম্যারিড হলেও পাবে, রাইট? 18 বছরের বেশি হয়ে গেলেও পাবে, কিন্তু ফাদারের জন্য হলে সে এলআইসি প্রিমিয়াম দিলে সে কিছু পাবে না, স্যার পাবে না। তো এটা নট কোয়ালিফাই, রাইট? হুম এটা নট কোয়ালিফাই, এটা এখানে এলো না, এই ডাজ নট কোয়ালিফাই। ফাইন, এসো। হাউস বিল্ডিং লোন নিয়েছিল, বাড়ি বানাতে গিয়ে ও লোন নিয়েছিল টেকেন ফ্রম এসবিআই, এর মধ্যে ইন্টারেস্ট ছিল 10,000 টাকা, তাই ছিল 62, তার মধ্যে 10 ছিল ইন্টারেস্ট তাহলে প্রিন্সিপাল রিপেমেন্ট কত হলো? 72 52। তাহলে 62,000 থেকে মাইনাস 10,000
10,000 ইন্টারেস্ট হবে না, অনলি প্রিন্সিপাল অ্যামাউন্ট উইল কোয়ালিফাই। পাক্কা? হুম ওই এনএসসি কিনেছিল, হুম সিম্পল হবে, কোয়ালিফাই করবে এটিসির আন্ডারে, হুম মানে ছাড়ের আন্ডারে চলে গেল। পিপিএফ জমা দিলে আপ টু 1.5 লাখ টাকা ছাড় আছে। কত টাকা বলো? আপ টু 1.5 লাখ। আপ টু 1.5 লাখ আছে, আপ টু 1.5 লাখ পর্যন্ত ছাড় আছে, ও 22,000 দিয়েছে, তো পুরোটা নিয়ে আসবো। হুম এই যে 1,57,000 হলো, এটা কিন্তু হবে না, এটা আলটিমেটলি কত টাকা কত হবে বলো? 1,50,000। তাহলে মোট হলো 1,57,000, এর মধ্যে এরা বলছে ডিডাকশন হবে 1,50,000, হুম বিকজ অফ দ্যাট যেটা কম হবে সেটা, রাইট? এরপরে ওরা একটা ইয়ে দিয়েছে, কি দিয়েছে, থিওরি দিয়েছে, থিওরি। আমি কোশ্চেনটার প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আনসারটা। রাইট, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। কে বলতে পারে শর্ট টার্ম ক্যাপিটাল কাকে বলে? If a asset is held less than 36 months, is short term capital asset? একদম সহজ কথাবার্তা। If it is shares listed shares or securities or debentures listed, এটা হবে 12 months, 12 months. If it is unlisted shares, it is 24 months. তো উইদিন, তাহলে একদম ছোট বাচ্চা 12 মাসের ল্যাকটোজেন না কি খায়, হুম ওকে, এরপরে ও রাইস গিভিং সেরিমনি হয়ে গেছে, ভাত টাত খাচ্ছে, সেটা হচ্ছে কিরকম ছোট বাচ্চারা কি লিস্টেড শেয়ারস। তারপরে একটা 2 বছরের বাচ্চা, হুম সেটা কি, 24 সেটা হচ্ছে আনলিস্টেড শেয়ার। আর এছাড়া বাকি যে শেয়ার, বাকিগুলো বাচ্চা কাচ্চা আছে যারা বিগ বাচ্চা, তাদেরকে 36 মাসের বেশি বয়স হতে হবে। হুম চলবে কি না চলবে? হ্যাঁ স্যার চলবে। বেশি না, কম হতে হবে, তবে তাকে শর্ট টার্ম ক্যাপিটাল। এটাই উল্টে বলবো লং টার্ম। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন। বাহ, এবার আবার সিজি এর অঙ্ক দিল, রাইট? হ্যাঁ, একটু আগে বলছিলাম একটা সিজি দিয়েছিলাম আমাদের, ওর 2 রকম অ্যাসেট আছে, একটা বিল্ডিং আছে, একটা গোল্ড আছে, রাইট? কিনেছিল 10 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে, রাইট? তাহলে বলেছিলাম 2 রকম অ্যাসেট আছে, একটা বিল্ডিং, একটা গোল্ড। বিল্ডিংটা কিনেছিলাম 10 লাখ টাকা দিয়ে আর বিক্রি করেছি 30 লাখ টাকা দিয়ে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। বলো কি রেট ছিল, ডেট চেঞ্জ করে দিই, বল অঙ্কটাতে বল, অরিজিনাল অঙ্কটাতে আমাদের বছরের জন্য। ওই বইটা কোথায় গেল? ঠিক আছে চলো, এসো এদিকে দেখো, এটা আমি বিক্রি করলাম কত বলো? 30 লাখ টাকা। আমি করাবো, ইন্ডেক্স চেঞ্জ করে দেবো, চিন্তা নেই কোনো। কই এই তো এটা, হ্যাঁ যে একটা হচ্ছে অক্টোবর 1-10। হ্যাঁ, আমি এটা কিনেছিলাম কবে? বিল্ডিংটা কিনেছিলাম কবে বলো? অক্টোবর 2010-এ। হ্যাঁ এটা হয়ে যাবে 2010 হয়ে গেল। আর গোলটা 22। আর এটা 22 এটা 22, মানে 2 বছর করে এগোবে না তো? হুম হুম এই সেটটা কত দিয়ে দেখানো হয়েছে? 24। সেটা 23, সেটটা 23 আছে, ওটাও 23। রাইট? হুম এই ছিল অঙ্কটা। তো দেখা যাক, বিল্ডিং বিক্রি করেছিলাম কত টাকা দিয়ে? 30,000 টাকা দিয়ে। কিনেছিলাম ক লাখ টাকা দিয়ে? 10 লাখ টাকা দিয়ে। 30 লাখের জিনিস কিনেছিলাম ক লাখ টাকা দিয়ে? 10 লাখ টাকা দিয়ে। কবে কিনেছি? 2010 সালে। 2010 এর ইন্ডেক্স কত আছে খোঁজ। 2010 এর ইন্ডেক্স আছে 167, 167। আর এখন কত আছে? 331। এখন কত আছে? 331 নেই, 23-24 এ 348। 23-24 এ 348। তাহলে এটা করে কতটা উত্তর আসবে? 20 না, কতটা উত্তর আসবে এখন? বল, 348 করে 20 কত হলো? 2083 ওকে, তাহলে বিয়োগ করে উত্তর হলো কত? 916 168 হবে এখন আনসার। তাহলে ইন্ডেক্সন পাঠিয়ে দিলাম, চলবে? হ্যাঁ স্যার। এসো, যে এর কাছে তাহলে এই যে গেমটা হলো, এটা কবে কিনেছিলাম আর কবে বেচেছিলাম বলো? কিনেছি কবে? 10-এ। বিক্রি করেছি 23-এ। কি ছিল? বিল্ডিং মোর দ্যান 36 মাস তো। এটা কি হচ্ছে মোর দ্যান 36 মান্থ? তাহলে আমার কাছে এটাকে এলটিসিজি বলবো, এটাকে
লং টার্ম long term ক্যাপিটাল। capital asset চলো গয়না নিয়ে পড়ো এবার, গোল্ড নিয়ে। গোল্ড বলো, বিক্রি করেছিলাম ক লাখ টাকা দিয়ে? 15 15 লাখ টাকা লিখলাম, কিনে নিলাম, পাঁচ। কিনেছিলাম কত? 5 লাখ টাকা দিয়ে, রাইট? হুম এখানে ইন্ডেক্সেশন করা হলো না, no কেন করা হলো না বলো? কারণ 1 বছরের মধ্যে বিক্রি করে দিয়েছে, 22 বিক্রি করে দিয়েছে। হ্যাঁ। ভেরি গুড, শর্ট টার্ম ছিল বলে এর জন্য ইন্ডেক্সেশন করো না। হুম। 10 লাখ টাকা লাভ হয়েছিল, হুম যোগ করে দিয়ে বল 19 লাখ। 19,16,168 এই টাকাটা ওর ক্যাপিটাল গেইন হয়েছে, হুম। রাইট? এই হলো গ্রুপ সি পর্যন্ত, গ্রুপ বি পর্যন্ত শেষ, রাইট? তাহলে এন্ড অফ গ্রুপ এ এন্ড গ্রুপ বি হলো। কোন সালের? 2022 এর সিইও জেনারেল জেনারেল কোশ্চেনের আমরা এ আর বি গ্রুপ পর্যন্ত করলাম। এখন আমরা নেক্সট ভিডিওতে গ্রুপ সি করব। ওকে।